সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজ আমরা কথা বলবো ব্যবসায়ের একেবারে ভেতরের একটা বিষয় নিয়ে, হিসাববিজ্ঞানের মৌলিক নিয়ম বা ব্যাকরণ। একটা বিশাল ভবন বানানোর আগে যেমন স্থপতির একটা নিখুঁত ব্লুপ্রিন্ট বা নকশা লাগে, ঠিক তেমনি যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিশ্বস্ততা তৈরি করতে কিছু সুনির্দিষ্ট নীতি থাকা চাই। চলুন আজ এই বিষয়টার গভীরে প্রবেশ করি এবং দেখি কিভাবে এই নিয়মগুলো পুরো পৃথিবীর আর্থিক ব্যবস্থাকে সচল করে রেখেছে। স্ক্রিনের এই গালভরা শব্দগুলো যেমন গ্যাপ কিংবা চলমান প্রতিষ্ঠান প্রথম দেখায় বেশ খটমটে লাগতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আজ এই কাঠখোট্টা তাত্ত্বিক বিষয়গুলোকেই আমরা একদম পানির মতো পরিষ্কার, যৌক্তিক আর সহজে মনে রাখার মতো একটা কাঠামোতে ভেঙে ফেলব। আমাদের আজকের আলোচনার ম্যাপটা ঠিক এরকম। প্রথমে আমরা জানব গ্যাপ নিয়ে, এরপর হিসাব নিকাশের মৌলিক অনুমান, তারপর মূলনীতিগুলো, এরপর আসবে স্বচ্ছতা ও রক্ষণশীলতা, আর সবশেষে দ্বৈত সত্তা। ব্যাস, এই ধাপগুলো পেরোলেই পুরো বিষয়টা মস্তিষ্কে একদম গেঁথে যাবে। শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, গ্যাপ বা সর্বজনগ্রাহ্য হিসাব নিকাশের নীতি। সহজ কথায় বলতে গেলে গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস হচ্ছে এমন কিছু নিয়মকানুনের সেট যা সারা দুনিয়ার হিসাবরক্ষকরা অক্ষরে অক্ষরে মেনে চলেন। কেন? একটু চিন্তা করলেই বোঝা যায়। এক এক দেশের মানুষ যদি এক এক নিয়মে হিসাব কষতে বসে, তাহলে তো আন্তর্জাতিক বাণিজ্যে রীতিমতো হুলস্থুল বেঁধে যাবে, তাই না? গ্যাপ আসলে সেই গ্যারান্টিটা দেয় যেন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ একটা আর্থিক বিবরণী দেখলেই সেটা চট করে বুঝে ফেলতে পারে। এটাই মূলত হিসাব বিজ্ঞানের সার্বজনীন ভাষা। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, হিসাব নিকাশের মৌলিক অনুমানসমূহ। যে কোনো হিসাব কষার আগে হিসাবরক্ষকদের মনে মনে কয়েকটা জিনিস ধরে নিতে হয়। এগুলোই হলো অনুমান। এখানে দারুণ তিনটা ব্যাপার আছে। প্রথমটা হলো চলমান প্রতিষ্ঠান বা গোয়িং কনসার্ন। সোজা বাংলায়, ব্যবসাটা অনন্তকাল ধরে চলবে এই ধারণা নিয়ে কাজ করতে হয়। কালই হয়তো কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু হিসাবের খাতায় সেটার প্রভাব পড়বে না। দ্বিতীয়টা হলো সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি। ধরা যাক এই বছর মজুদ পণ্যের যে হিসাব পদ্ধতি ব্যবহার করা হলো, পরের বছরগুলোতেও ঠিক সেটাই করতে হবে। বারবার নিয়ম পাল্টালে তো আর বছরের পর বছর তুলনা করা যাবে না। আর ৩ নম্বরটা হলো প্রাপ্য প্রদেয় বা অ্যাক্রুয়াল। এই অনুমানগুলোই কিন্তু ভবিষ্যতের সব জটিল গাণিতিক হিসাবের একদম শক্ত ভিত গড়ে দেয়। এই প্রাপ্য প্রদেয় বা অ্যাক্রুয়াল বিষয়টা আরেকটু ক্লিয়ার করা যাক। ধরা যাক ৩৫,০০০ টাকার পণ্য বিক্রি করা হলো, কিন্তু ক্যাশ পাওয়া গেল মাত্র ৩০,০০০ টাকা। এখন খাতায় কত উঠবে? সাধারণ হিসাবে মনে হতে পারে শুধু প্রাপ্ত ৩০,০০০ টাকাই লেখা উচিত, কিন্তু না। প্রাপ্য প্রদেয় অনুমান বলছে যেহেতু ৩৫,০০০ টাকার আয় অর্জিত হয়েই গেছে, তাই খাতায় পুরো ৩৫,০০০ টাকাই আয় হিসেবে দেখাতে হবে। এটাই ব্যবসার আসল আর্থিক অবস্থাটা তুলে ধরে। এগিয়ে যাচ্ছি তৃতীয় পর্বে, হিসাব নিকাশের মূলনীতিসমূহ। আচ্ছা, একটা প্রশ্ন জাগতে পারে, একজন ব্যবসায়ী আর তার ব্যবসা, এই দুটো কি একদম এক জিনিস? অনেকেরই হয়তো মনে হতে পারে আমার ব্যবসা, এ সব কিছু তো আমারই। কিন্তু মজার ব্যাপার হলো, হিসাব বিজ্ঞানের চোখে এটা একটা মস্ত বড় ভুল ধারণা। চলুন দেখি এর পেছনের কারণটা কি। আসল ব্যাপারটা লুকিয়ে আছে কারবারের সত্তা বা বিজনেস এন্টিটি নীতির মধ্যে। মালিক আর ব্যবসা দুটো পুরোপুরি আলাদা সত্তা। সবচেয়ে অবাক করা বিষয় হল, মালিক ব্যবসার শুরুতে যে মূলধন দেন ব্যবসায়ের কাছে, সেটা একটা দায় বা লায়াবিলিটি। কারণ ওই টাকাটা তো একদিন মালিককে ফেরত দিতে হবে। এরপর আসি আর্থিক পরিমাপে। একজন কর্মীর সততা ব্যবসার জন্য অনেক বড় গুণ হলেও সেটা তো আর টাকায় মাপা যায় না, তাই সেটা হিসাবের খাতায় জায়গাও পায় না। এছাড়া রয়েছে হিসাব নিকাশ কাল, যেখানে ব্যবসার অনন্ত জীবনকে ১২ মাসের ছোট ছোট টুকরোয় ভাগ করে নেওয়া হয়। আর সবশেষে আছে পরিব্যয় বা কস্ট কনসেপ্ট, অর্থাৎ একটা সম্পদ যে দামে কেনা হয়েছিল সেটাই খাতায় লেখা থাকবে, আজকের দিনে সেটার বাজার দর যাই হোক না কেন। আমাদের ৪ নম্বর পর্বটা বেশ ইন্টারেস্টিং, স্বচ্ছতা এবং রক্ষণশীলতা। এখানে প্রাসঙ্গিকতা বা মেটেরিয়ালিটি নীতিটা খুব চমৎকারভাবে কাজ করে। একটা খরচ প্রাসঙ্গিক কিনা সেটা পুরোপুরি নির্ভর করে ব্যবসার সাইজের ওপর। ধরা যাক একটা ব্যবসার মোট আয় বছরে মাত্র ৫০,০০০ টাকা, সেখানে ৩,০০০ টাকার একটা বিজ্ঞাপনের খরচ অনেক বড় একটা ব্যাপার বা প্রাসঙ্গিক। কিন্তু যার ব্যবসার আয় ১.৫ লাখ টাকার ওপরে, তার কাছে ওই একই ৩,০০০ টাকা হয়তো খুব একটা গায়ে লাগার কথা নয়। অর্থাৎ হিসাবরক্ষককে ব্যবসার আকার বুঝেই তথ্যের গুরুত্ব বিচার করতে হয়। এই উক্তিটা হিসাববিজ্ঞানের খুব পাওয়ারফুল একটা দিক তুলে ধরে, বিচক্ষণতা বা কনজারভেটিজম নীতি। এর মানে হল হিসাবরক্ষকদের সবসময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য রেডি থাকতে হয়।
ধরা যাক ব্যবসার টাকা কেউ একজন ধার নিয়েছে, কিন্তু মনে হচ্ছে টাকাটা হয়তো সে আর ফেরত দেবে না। বিচক্ষণতার নীতি বলছে এই সম্ভাব্য ক্ষতির জন্য এখনই একটা তহবিল বা প্রভিশন তৈরি করে রাখতে হবে। কিন্তু সম্ভাব্য লাভের বেলায় লাভ যতক্ষণ না সত্যি পকেটে আসছে ততক্ষণ সেটা নিয়ে কোনো মাতামাতি করা যাবে না। এবার চলে এলাম আমাদের একেবারে শেষ এবং ক্লাইম্যাক্স পর্বে, দ্বৈত সত্তা ধারণা। এই সেই বিখ্যাত হিসাব বিজ্ঞান সমীকরণ। দ্বৈত সত্তা বা ডুয়াল অ্যাসপেক্ট ধারণা বলছে দুনিয়ার প্রতিটি লেনদেনের দুটো দিক থাকে, আর এই দুই দিক মিলে সমীকরণকে সবসময় একদম কাটায় কাটায় ব্যালেন্স করে রাখে। ব্যবসার মোট সম্পদ সবসময় তার মোট দায় আর মালিকের মূলধনের যোগফলের সমান হবেই। একটা উদাহরণ দেওয়া যাক। ব্যাংক থেকে যদি 1 লাখ টাকা লোন নেওয়া হয়, তাহলে একদিকে যেমন ব্যবসার ক্যাশ বা সম্পদ বেড়ে যাবে, ঠিক তেমনি অন্যদিকে দায় বা লায়াবিলিটিও সমপরিমাণে বেড়ে গিয়ে পুরো ব্যালেন্সটা ধরে রাখবে। একদম পারফেক্ট হারমোনি। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আরও কয়েকটা ছোট কিন্তু জরুরি নীতি ছুঁয়ে যাওয়া যাক। বাস্তবতার ধারণা বা অবজেক্টিভিটি বলে প্রতিটি লেনদেনের পেছনে নিরেট প্রমাণ থাকতে হবে, যেমন ক্যাশ মেমো বা ভাউচার। কারো মুখের কথায় হিসাব রাখা চলবে না। এরপর মিলানয়ন নীতি বা ম্যাচিং কনসেপ্ট, এটা একটা নির্দিষ্ট সময়ের আয়ের সাথে ঠিক সেই সময়ের খরচগুলোকে মিলিয়ে দেয়। রেভিনিউ স্বীকৃতি বলছে পণ্য হাতবদল হলেই আয় হয়ে গেছে, ক্যাশ আসুক বা না আসুক। আর পূর্ণ প্রকাশশীলতা বা ফুল ডিসক্লোজার দাবি করে যে বিনিয়োগকারীদের কাছে কোনো তথ্যই লুকানো যাবে না, সবকিছু একেবারে আয়নার মতো পরিষ্কার থাকতে হবে। তাহলে পুরো আলোচনা থেকে কি দাঁড়ালো? হিসাববিজ্ঞান কি নিছকই কিছু গাণিতিক সমীকরণ? একদমই না। আমরা দেখলাম এখানে অনুমান, বিচক্ষণতা আর প্রাসঙ্গিকতার মতো বিষয়গুলোর উপর দারুণভাবে নির্ভর করতে হয়। একটা কোম্পানির আর্থিক অবস্থা কেমন দেখাবে তা অনেকটাই নির্ভর করে একজন হিসাবরক্ষকের নীতিগত জাজমেন্টের ওপর। তাই সবশেষে এই ভাবনাটা সবার জন্য রেখে যাচ্ছি। হিসাববিজ্ঞান কি শুধুই নিখুঁত অঙ্কের একটা বিজ্ঞান, নাকি এটা একটা দারুণ শিল্প যেখানে নিয়মের কড়াকড়ির ভেতরেও মানুষের বিচারবুদ্ধি আর বিশ্লেষণের এত বড় একটা জায়গা রয়েছে? বিষয়টি আসলেই গভীরভাবে ভেবে দেখার মতো। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।